ওয়েলকাম এভরিবডি। আজকে আমার এক প্রিয় ছাত্র আপনাদের সকলের সামনে আমরা ল্যাবরেটরিতে কাজ করতে গেলে কি কি ইকুইপমেন্ট নিয়ে আমরা কাজ করব সেই ইকুইপমেন্টগুলির সম্বন্ধে প্রাথমিক পরিচিতিকরণ ঘটাবে। ও নিজের হাতে সমস্ত ইকুইপমেন্টগুলো কোনটার কী নামে পরিচিত সেই জিনিসগুলো আমাদের বিশদে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক ল্যাবরেটরিতে কাজ করতে গেলে আমাদের দৈনন্দিন কী কী ইকুইপমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। এখন আমরা একটি বুনসেন বার্নারকে আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমি আমার স্টুডেন্টকে রিকোয়েস্ট করব বুনসেন বার্নার কোনটা সেটা একটা পয়েন্টার দিয়ে দেখাতে। দেখতে পাচ্ছেন ও একটি পয়েন্টার দিয়ে বুনসেন বার্নারকে দেখাচ্ছে। বুনসেন বার্নার একটা চাবি আছে, দেখতে পাচ্ছেন। এই চাবিটা বর্তমানে যে পজিশানে আছে এই পজিশানটা হচ্ছে লকড পজিশান, মানে এই পজিশানে কিন্তু এখান দিয়ে কোনো গ্যাস আসবে না। এবার দেখিনি এই কোথা থেকে গ্যাসটা আসছে। এই গ্যাস সিলিন্ডারের সঙ্গে নলটা যুক্ত আছে। চাবির যে পজিশান যেটা নিয়ে বলছিলাম, চাবির পজিশানটা দেখুন, স্টুডেন্ট দেখাচ্ছে। এই যে পজিশানটা, এই পজিশানটা কিন্তু লকড পজিশান, মানে এই অবস্থায় কিন্তু কোনো গ্যাস আসবে না। এটাকে যদি আনলক করতে হয় তাহলে চাবিটাকে ঘুরিয়ে ওই নলের সঙ্গে প্যারালাল করে দিতে হবে। প্যারালাল করলে পরে তখন গ্যাস আসবে এবং বার্নারের তখন আমি ফ্লেম পাবো। এবার দেখুন এই যে বার্নারটা, এই বার্নারটাকে বলে বুনসেন বার্নার। আমাদের ল্যাবরেটরিতে যা যা এক্সপেরিমেন্টে হিট লাগে সেই হিট আমরা করি হচ্ছে এই বুনসেন বার্নারের সাহায্যে। দেখতে পাচ্ছেন বুনসেন বার্নারটা, আর একটু ক্লোজে নিয়ে দেখাই। এবার দেখুন কোনো সলিউশন যদি আমাদের হিট করতে হয় তাহলে এই বার্নারের ওপরে একটা রাখতে হয় ত্রিপদ স্ট্যান্ড। দেখা যাচ্ছে ত্রিপদ স্ট্যান্ড সুন্দরভাবে। আর এই ত্রিপদ স্ট্যান্ডের ওপরে দেখুন কি রাখা আছে, একটি তার জালি বসানো আছে। তার জালি বসানো আছে কেন? কারণ কোনো জিনিসকে হিট করতে গেলে পরে সেই হিটিংটা যেন ইকুয়াল হিটিং হয়, হিটটা যেন সেই কন্টেনারকে ফাটিয়ে দিতে না পারে, সেই কারণে একটি তার জালির উপর সেই কন্টেনারটিকে বসানো হয়। এখানে অ্যাডিশনাল প্রোটেকশন হিসাবে তার জালির উপরে একটা অ্যাসবেস্টাসের কোটিং দেওয়া আছে, ছাত্রটি দেখাচ্ছে। এর ফলে কি হচ্ছে, হিটিংটা আরও ইকুয়াল হবে এবং কন্টেনারের সলিউশনটা ইকুয়ালি হিটেড হবে। এবার দেখুন, দেখতে পাচ্ছেন তার জালির উপরে একটা কন্টেনার, এটা কি বিকার বলি আমরা জানি। এই বিকারের মধ্যে কোনো সলিউশনকে রেখে যদি হিট করা হয় তাহলে হিটিংটা যেন ইকুয়াল হয়, সেই ইকুয়াল হিটিংয়ের জন্য আমি এখানেই ত্রিপদ স্ট্যান্ডের উপর যে তার জালি রাখা আছে সেই তার জালির উপর অ্যাসবেস্টাস কোটিং আছে, সেই কোটিংয়ের উপরে আমি সলিউশন সমেত বিকারটিকে বসাবো এবং বিকারটিকে বসিয়ে নিচের বার্নারটিকে জ্বালিয়ে আমার যত টেম্পারেচার প্রয়োজন সেই টেম্পারেচার অবধি আমি এই সলিউশনটাকে হিট করব। আশা করি বিষয়টা সকলের কাছে ক্লিয়ার হয়েছে। এইবার আমরা টাইট্রেশনের জন্য কি কি ইকুইপমেন্ট লাগে সেগুলো একটু দেখে নিচ্ছি। এই ইকুইপমেন্টগুলো দেখার সাথে সাথে আমরা কিন্তু অনেকগুলো ব্যবহার্য যন্ত্রপাতি, যেটা আমাদের ল্যাবরেটরিতে কাজ করতে গেলে অপরিহার্য বলা চলে, এগুলো ছাড়া আমাদের ল্যাবরেটরিতে কাজ করা একেবারেই যায় না, সেই জিনিসগুলো সম্বন্ধে আমরা একটু পরিচিত হয়ে নিই। চলুন ফার্স্টে আমি টাইট্রেশনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস, সেই দুটো জিনিসের উপর ক্যামেরাটা একটু নিয়ে যাচ্ছি এবং ছাত্রটিকে বলবো সেই দুটো জিনিসকে যেন একটু ভালো করে হাইলাইট করে। এক নম্বর হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ক্ল্যাম্প, এটা হচ্ছে ক্ল্যাম্প, রাইট, এটা হচ্ছে ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পের সঙ্গে স্ট্যান্ড আছে একটা লোহার, এই লোহার স্ট্যান্ডের সঙ্গে ফিট যেটা করা আছে এই যন্ত্রটিকে বলা হচ্ছে বুরেট। এই বুরেট সম্বন্ধে আমরা লাস্ট ক্লাসে টাইট্রেশন যখন করেছিলাম সেই সময় পরিচিত হয়েছিলাম। এই বুলেটের মধ্যে 50 ml আমি অ্যাসিড সলিউশন নিয়ে আমরা কিন্তু কাজ করেছিলাম অ্যাসিড বেস টাইট্রেশনের সময়। তাহলে ক্ল্যাম্পের সাহায্যে স্ট্যান্ডে লাগানো আছে একটি 50 ml আয়তন ধারণ করতে পারে এরকম একটি বুলেট। বুলেটের মধ্যে কিছুটা অ্যাসিড এখনও রয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার টাইট্রেশনের আর যে যন্ত্রটা আমার খুব দরকার সেটা হচ্ছে পিপেট। পিপেটটিকে আমি হাতে নিয়েই দেখাতে বলবো। এই যে যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন একটা 25 ml পিপেট। এই 25 ml পিপেট দিয়ে আমরা তুলি ক্ষার দ্রবণ বা অ্যালকালাইন সলিউশন। তাহলে 25 ml পিপেট আমরা দেখতে পেলাম। এবার বাকি জিনিসগুলো আমরা একে একে দেখব। এখন দেখানো হচ্ছে একটি ভলিউমেট্রিক ফ্লাস্ক। এই ভলিউমেট্রিক ফ্লাস্কের মধ্যে আমরা তৈরি করেছিলাম N/10 NaOH সলিউশন। আর এই যে ভলিউমেট্রিক ফ্লাস্কটা আছে, এই ফ্লাস্কটা আপনারা দেখতে পাচ্ছেন 1000 ml এর।
তাহলে 1000 ml n/10 সলিউশন তৈরি করতে গেলে আমার এখানে 4 গ্রাম NaOH অ্যাড করে তার মধ্যে আমাকে জল যোগ করে এই ভলিউম মেকআপ করতে হয়েছিল। ভলিউম মেকআপ মানে হচ্ছে যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগ অবধি আমাকে জল দিয়ে মেকআপ করতে হয়েছিল। ভেরি গুড, এখানে হাত দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে কোন মার্ক অবধি আমাকে জল দিয়ে ভলিউম মেকআপ করতে হয়েছিল। তার মানে এই ভলিউমেট্রিক ফ্লাস্কটার মধ্যে যদি আমি 4 গ্রাম NaOH নিই এবং বাকিটা আমি জল যোগ করে এই দাগ অবধি আমি ভলিউম মেকআপ করি, তাহলে আমি একদম কিন্তু n/10 NaOH একটা সলিউশন পাবো। তার মানে ভলিউমেট্রিক ফ্লাস্ক আমরা চিনতে শিখলাম। এবার আসবো হচ্ছে নেক্সট আর একটা ইকুইপমেন্ট চেনার ক্ষেত্রে। এটা হয়ে গেল একটা মেজারিং সিলিন্ডার। এখান থেকে আমরা বিভিন্ন তরলের কিন্তু আয়তন মেজার করতে পারি। আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি এটা একটা 250 ml এর মেজারিং সিলিন্ডার। তাহলে এই 250 ml এর মেজারিং সিলিন্ডারটা দিয়ে আমি কিন্তু 250 ml যে কোনো লিকুইড কিন্তু তার ভলিউম আপ টু 250 ml পর্যন্ত আমি ম্যাক্সিমাম এই সিলিন্ডারটা দিয়ে আমি মেজার করতে পারবো। তার কম কোনো আয়তনও কিন্তু আমরা মেজার করতে পারি বলাই বাহুল্য। এটা একটি কাচের ফানেল। এই ফানেলের বহু উপযোগিতা রয়েছে। যে কোনো সলিউশন আমরা ঢালতে গেলে পরে এই ফানেল আমরা ব্যবহার করে থাকি। আমরা এরপর একটি ফানেলের মুখে কিভাবে ফিল্টার পেপার সেট করতে হয় সেটাও করে দেখাবো। এটা হচ্ছে একটা ওয়াশ বটল বা ধৌতি বোতল বলে এটাকে। এর মধ্যে আমরা নিই ডিস্টিল ওয়াটার। খেয়াল রাখবেন ডিস্টিল ওয়াটার, নট ট্যাপ ওয়াটার। ট্যাপ ওয়াটার আমরা কেমিস্ট্রির কোনো এক্সপেরিমেন্টে ইউজ করব না। তার কারণ কেন, ট্যাপ ওয়াটারের মধ্যে ক্লোরিন থাকবে। ক্লোরিন থাকলে পরে কিন্তু সেই ট্যাপ ওয়াটার দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তার মানে আমরা সম্পূর্ণ ব্যবহার করব ডিস্টিল ওয়াটার, এবং ডিস্টিল ওয়াটারকে নেব হচ্ছে এই ওয়াশ বটলে। ওয়াশ বটলটা প্লাস্টিক মেড দেখতে পাচ্ছেন। এই গায়ে যদি একটু চাপ দেওয়া হয় তাহলে যে নজেলটা আছে সেই নজেল দিয়ে জল পড়বে। আমি সেই জলটাকে বিভিন্ন কাজে, কোনো ওয়াশিংয়ের কাজে হোক, ভলিউম মেকআপের কাজে হোক, যে কোনো কাজে হোক, প্রচুর উপকারিতা রয়েছে বা উপযোগিতা রয়েছে। এইটা ওয়াশিং বটলের মধ্যে যে জল আমি নেব ডিস্টিল ওয়াটার, সেটা দিয়ে যে আমার এক্সপেরিমেন্ট যা যা করার দরকার সেই কাজগুলো আমি করব। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু ভলিউমেট্রিক ফ্লাস্ক নয়, সেটি একটি রাউন্ড বটম ফ্লাস্ক। কারণ তলাটা দেখতে পাচ্ছেন রাউন্ডেড শেপড, এই জন্য এটাকে বলা হচ্ছে রাউন্ড বটম ফ্লাস্ক। এর মধ্যে আমরা কিন্তু গতদিনকে নিয়েছিলাম অ্যাসিড সলিউশন। এটা একটা দেখতে পাচ্ছেন 250 ml একটা কনিক্যাল ফ্লাস্ক। এই কনিক্যাল ফ্লাস্ক কিন্তু আমাদের টাইট্রেশনের জন্য অত্যন্ত উপযোগী একটি ইকুইপমেন্ট। এর মধ্যে আমরা অ্যাসিড সলিউশন অ্যালকালাইন সলিউশন নিয়েছিলাম বা ক্ষার দ্রবণ নিয়েছিলাম। তার মধ্যে ইন্ডিকেটার অ্যাড করেছিলাম। ইন্ডিকেটার অ্যাড করার পরে এটাকে আমরা বুলেটের তলায় নিয়ে গেছিলাম। বুলেট থেকে ড্রপ করে অ্যাসিড তার মধ্যে অ্যাড করে তার এন্ড পয়েন্টটা আমরা নির্ণয় করেছিলাম সেই টাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে অ্যাট প্রেজেন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এটা হচ্ছে একটা ওয়েট বক্স। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে ওজন বাক্সে যে বাটখারাগুলি থাকে বা ওয়েটগুলি থাকে সেগুলোর ভরের অনুপাত 5:2:2:1। দেখতে পাচ্ছেন, ক্যামেরাটাকে একটু ক্লোজ করে যদি আমি নিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে এটা হচ্ছে 1 গ্রাম ভরের বাটখারা, তারপরে 2 গ্রাম ভরের বাটখারা, তারপরে 5 গ্রাম ভরের বাটখারা, তারপরে 10 গ্রাম ভরের বাটখারা। এরকমভাবে পরপর কিন্তু এই ওয়েটগুলো কিন্তু এখানে পরপর শো করছে। আর ওপরে যে একটা সবুজ রঙের বক্স দেখা যাচ্ছে ওর মধ্যে মিলিগ্রাম ভরের যে ওয়েটগুলো হয় সেগুলো কিন্তু তার মধ্যে রাখা আছে। তার মধ্যে 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম ইত্যাদি বিভিন্ন ভরের কিন্তু ওয়েট এর মধ্যে রাখা আছে। আর এখানে একটা ফরসেপ দেখতে পাচ্ছেন। এই ফরসেপটার কাজ হলো ফরসেপ দিয়ে এই ওয়েটগুলোকে কিন্তু তোলা হয়। কারণ হাতে যে বিভিন্ন ডাস্ট অথবা ধরুন আমাদের ঘাম লেগে থাকে তার জন্য কিন্তু ওয়েটের কিন্তু কম বেশি হতে পারে। সেই ওয়েটের যেন কোনো রকম কোনো এরর না হয় সেই কারণে নিয়ম হচ্ছে, সঠিক নিয়ম হচ্ছে এই ফরসেপ দিয়ে ওয়েটগুলোকে তোলা। দেখুন মাথাগুলো একটু তোলা মতো আছে, উঁচু মতো আছে। এই উঁচু জায়গাগুলোকে ফরসেপ দিয়ে হোল্ড করে সেটাকে টেনে এখান থেকে বার করে তারপরে ব্যালেন্সে বসিয়ে আমাদের যে জিনিসটার মাস মেজার করতে হবে সেটাকে নির্ণয় করতে হয়। এইখানে একটা ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি। দেখুন একটা ব্যালেন্সের দেখতে পাচ্ছেন দুটো তুলোপাত্র আছে। একটা বাঁ সাইডের তুলোপাত্র আছে যার মধ্যে আমরা যে বস্তুটাকে ভর মেজার করব সেটাকে নেব, আর ডান দিকের একটা তুলাপাত্র আছে দেখা যাচ্ছে। ডান দিকের তুলোপাত্রে আমরা কিন্তু রাখবো হচ্ছে এই যে মাছগুলো আছে অর্থাৎ বাটখারাগুলি রয়েছে সেই বাটখারাগুলিকে ডান দিকের তুলাপাত্রে রাখবো। ডান দিকের তুলাপাত্রে রেখে বাঁ দিকের তুলাপাত্রে বস্তুকে রেখে আমরা এখানে যে একটা নব আছে দেখতে পাচ্ছেন, নবের উপর আমি এখন ক্যামেরাটা ফোকাস করছি। এই নবটাকে ঘুরিয়ে আমি যদি দেখি
যে এখানে একটা ইন্ডিকেটার রয়েছে, সে একটা ইন্ডিকেটার একটা স্কেলের গায়ে যদি শূন্য দাগের দুদিকে সমান ঘর অবধি যায় তাহলে বোঝা যায় বাঁ দিক এবং ডান দিকের যে মাস, বাঁ দিক এবং ডান দিকের মাস ব্যালেন্স হয়েছে, অর্থাৎ বস্তুটার ভর ইজ ইকুয়াল টু বাটখারাগুলি যেগুলো আমি নিলাম তাদের মোট যে মাস হচ্ছে সেই মোট মাস বা মোট ভরের সঙ্গে সমান। এইভাবে আমি মোটের উপর দেখিয়ে দিলাম তুলা পাত্রের সাহায্যে আমরা কিভাবে কোনো একটা বস্তুর ভর নির্ণয় করতে পারি। একটা ব্যালেন্স আমরা দেখছি, এটাকে ইলেকট্রনিক ব্যালেন্স বলা হয়। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যানুয়াল ব্যালেন্স, যেগুলো আগে ব্যবহার করা হতো বস্তুর ভর নির্ণয়ের ক্ষেত্রে। বর্তমানে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এরকম ইলেকট্রনিক ব্যালেন্স বিভিন্ন ল্যাবে ব্যবহার করা হয়। নর্মাল কথায় বলতে গেলে পরে আমরা বর্তমানে বিভিন্ন যে গ্রসারি শপগুলো আছে সেখানে যেগুলো দেখি যে বস্তুর ওজন মাপা হয় যেগুলোর ক্ষেত্রে, যে জিনিসগুলো দিয়ে ইলেকট্রনিক ওয়েট মেশিন, সেটাই হচ্ছে এটা। এর দেখুন অনেকগুলি নব রয়েছে, আমি একটা নব প্রেস করি, দেখলেন নবটা প্রেস করলাম, মেশিনটা অন হয়ে গেল। তার ডিসপ্লে সেকশানে আপনি দেখতে পাচ্ছেন 0 দেখাচ্ছে, তার মানে এখন আমি এই প্লেটটার উপরে, ব্লু কালারের যে প্লেটটা আছে প্লেটের উপর আমি কিছু এখনও বসাইনি। এই বসাইনি বলেই কিছু মাস নেই, এই জন্য ডিসপ্লে সেকশানটায় কিন্তু 0 শো করছে। এবার আমি যে মাস মাপতে চাইবো সেটাকে আমি যদি প্লেটের উপর বসাই বা প্লেস করি, সঙ্গে সঙ্গে সেই ডিজিটটা এখানে ফুটে উঠবে। এখানে কিন্তু আমরা এক্স্যাক্ট একটা বস্তুর যা মাস হয় সেই মাস কিন্তু আমি এখানে পাবো। আমরা দেখতে পাচ্ছি একটা ফিল্টার কাগজ, একটু ভালো করে এপিট ওপিট ঘুরিয়ে দেখাতে বলবো। একটা ফিল্টার কাগজ বৃত্তাকার। এবার এই ফিল্টার কাগজটাকে আমি ফিল্ট্রেশনের জন্য কিভাবে ভাঁজ করে ফানেলের মুখে বসাই সেটা একটু দেখে নিই। চলো ভাঁজ করো এটাকে। তাহলে দুটো ভাঁজ করা হলো, দেখতে পেলেন দুটো ভাঁজ করলে জিনিসটা একটা শঙ্কু আকৃতির মতো হচ্ছে, শঙ্কু আকৃতির শেপ নিল। এবার এটাকে আমি ফানেলের মধ্যে বসিয়ে দেব। শঙ্কু আকৃতির যে ফিল্টার কাগজটা আছে, শঙ্কু আকৃতির ফিল্টার কাগজটাকে ফানেলের গায়ে আমি বসিয়ে নিয়েছি। এবার এই ফানেলটাকে ক্ল্যাম্পের সাহায্যে একটি স্ট্যান্ডের সাথে হোল্ড করে আমি কোনো সলিউশন ঢেলে এটার মধ্যে দিয়ে আমি কিন্তু ফিল্ট্রেশন করতে পারি কোনো একটা জিনিসের। এই ফিল্ট্রেশনে কী কী ব্যবহার করা যেতে পারে, যেমন চক ও জলের গুঁড়োর মিশ্রণ আমি এটাকে আলাদা করতে পারি, চক ও বালির মিশ্রণ আমি এটার সাহায্যে কিন্তু আলাদা করতে পারি। তাহলে ফানেল এবং ফানেলের মধ্যে ফিল্টার পেপার প্লেস করে আমি কিন্তু এই বিভিন্ন মিশ্রণের উপাদানকে কিন্তু পৃথক করতে পারি। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে যে কোনো ল্যাবরেটরি কাজ করতে গেলে সব কাজে প্রয়োজন হয়। স্পেশালি যখন আমরা ইনঅর্গানিক সল্ট অ্যানালিসিস করব, অর্থাৎ তার ক্যাটায়ন অ্যানায়ন ডিটেক্ট করব, তখন এই ইকুইপমেন্টগুলো আমার সব সময় কাজে লাগবে। নীল রঙের চামচের মতো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে স্প্যাচুলা। সেটার আমাদের ল্যাবরেটরির নাম হচ্ছে স্প্যাচুলা, বা সোজা বাংলায় বলতে গেলে চামচ। আর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেস্ট টিউব। যে কোনো পরীক্ষা করতে গেলে পরে কিন্তু আমাদের এই পরীক্ষা নল বা টেস্ট টিউব কিন্তু আমাদের কাজে লাগে। এই টেস্ট টিউবের মধ্যে আমরা স্প্যাচুলা দিয়ে সল্ট নেব, নিয়ে তার মধ্যে ওয়াশিং বটল দিয়ে ওয়াটার অ্যাড করব, করে আমার যে রিয়েজেন্ট ব্যবহার করতে হয় সেই রিয়েজেন্ট তার মধ্যে অ্যাড করে আমার কি চেঞ্জেস আছে সেই চেঞ্জেসটা আমাদেরকে অবজার্ভ করতে হয়, অর্থাৎ কিনা কালার চেঞ্জ, কোনো গ্যাস সেখান থেকে বেরোচ্ছে কিনা সেটা, ইত্যাদি বিষয়গুলো আমাদের অবজার্ভ করতে হয়। এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে ওয়াচ গ্লাস। এর মধ্যে আমরা কনসেন্ট্রেট HCl নিই। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে একটা প্ল্যাটিনাম ওয়্যার। আমরা ফ্লেম টেস্ট করার ক্ষেত্রে কিন্তু এই ওয়াচ গ্লাস উইথ HCl আর প্ল্যাটিনাম ওয়্যার আমার কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগে। এই ইকুইপমেন্ট দুটো ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু ফ্লেম টেস্ট সম্ভব নয়, অর্থাৎ শিখা পরীক্ষা সম্ভব নয়। এই প্ল্যাটিনাম ওয়্যারের মাথায় যে প্ল্যাটিনামটা লাগানো আছে দেখতে পাচ্ছেন টোটাল ইকুইপমেন্টের মাথায়, এই প্ল্যাটিনাম ওয়্যারটাকে এই HCl এর মধ্যে ডিপ করে একটু সল্টের সঙ্গে টাচ করে বুনসেন শিখায় ধরতে হয়, এবং কালার চেঞ্জটা কী আসে, কখনো গ্রিনিশ কালার আসে, কখনো ব্লুইশ কালার আসে, কখনো ব্রাউন কালার আসে, কখনো রেড কালার আসে, সেই কালার চেঞ্জটা কী হচ্ছে সেটা আমাকে অবজার্ভ করে আমাকে সিদ্ধান্তে পৌঁছতে হয় যে আমি কোন সল্টের সঙ্গে এই প্ল্যাটিনাম ওয়্যারটা টাচ করালাম। আর আরেকটা যেটা জিনিস দেখতে পাচ্ছেন এই যন্ত্রটা, এটাকে বলা হচ্ছে ওয়াইং বটল। এর মধ্যে বিভিন্ন সল্ট আমরা ভলিউমেট্রিক অ্যানালিসিস যখন করি, বিভিন্ন সল্ট এর মধ্যে নিয়ে সেখান থেকে আমার সল্টটাকে ট্রান্সফার করে আমার N/10 NaOH, N/10 যে বিভিন্ন সলিড অক্সালিক অ্যাসিড, N/10 মোর সল্ট যেগুলো আমরা সব তৈরি করি, এই সল্টগুলো এর মধ্যে নিয়ে এখান থেকেই আমার ভলিউমেট্রিক ফ্লাস্কে ট্রান্সফার করে নিয়ে আমাকে মাসের মেজারমেন্টটা করতে হয়। এটাকে তাহলে বলে হচ্ছে ওয়েইং বটল।
এগুলো দেখতে পাচ্ছেন দুটো গ্লাস রডকে একটা বড় কাচের একটা দণ্ড থেকে ফাইল দিয়ে কেটে নিয়ে নির্দিষ্ট মাপের কিন্তু গ্লাস রড আমরা পাই। এই গ্লাস রড কিন্তু যে কোনো এক্সপেরিমেন্ট যেখানে আমার স্টারিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু গ্লাস রডটা স্টারিংয়ের কাজে লাগে। তাহলে গ্লাস রডও কিন্তু আমাদের ল্যাবরেটরির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই বোতলগুলোর মধ্যে থাকা, এগুলোকে বলা হচ্ছে র্যাক রিয়েজেন্ট। অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্ট করতে গেলে যে রিয়েজেন্টগুলো নিয়ে আমাদের সবসময় কাজ করতে হয়, এগুলো কিন্তু অত্যন্ত লঘু। এগুলো কিন্তু হাতে পড়লে পরে শরীরের কোনো অংশের সঙ্গে যদি টাচ লাগে চামড়ার সাথে, তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না আমাদের, কারণ এগুলো অত্যন্ত ডাইলিউট। এগুলোকে বলে হচ্ছে র্যাক রিয়েজেন্ট। এগুলো কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব একটা হার্মফুল নয়। তাও আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবসময় স্টুডেন্টদেরকে সাজেস্ট করে থাকি, যদি কোনো কারণে কোনো চামড়ার সাথে টাচ লেগে যায়, সাথে সাথে তোমরা হাত ট্যাপ ওয়াটার দিয়ে ধুয়ে নাও, তারপরে সাবান দিয়ে হাতটা ধুয়ে নাও, তাহলে তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না। এগুলোকে আমরা বলি হচ্ছে র্যাক রিয়েজেন্ট। অবভিয়াসলি এগুলো ডাইলিউট, এই কারণে এগুলো কোনো আমাদের স্কিনের উপর কোনো হার্মফুল এফেক্ট এরা ফেলে না। আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কিপস অ্যাপারেটাস। এই কিপস অ্যাপারেটাসের মধ্যে আমরা তৈরি করি হচ্ছে H2S গ্যাস। আর H2S গ্যাস কিন্তু আমরা জানি আমাদের যে গ্রুপ অ্যানালিসিস করে যে সল্ট ডিটেকশানগুলো রয়েছে, অর্থাৎ বেসিক র্যাডিক্যালের যে ডিটেকশানগুলো রয়েছে গ্রুপ অ্যানালিসিস করে, সেই অ্যানালিসিসের ক্ষেত্রে আমার কিন্তু H2S একটি অপরিহার্য কিন্তু রিয়েজেন্ট। এই H2S প্রস্তুত করা হয় এই কিপস অ্যাপারেটাস বা কিপ যন্ত্রের মধ্যে। আমরা চলে এসেছি লাস্ট একটা অ্যাপারেটাসে। এটাকে আমরা বলি হচ্ছে উল্ফ বোতলের ছবি আমরা দেখতে পাচ্ছি, উল্ফ বোতলটা কি আমরা দেখতে পাচ্ছি। এই উল্ফ বোতলের মধ্যে দেখতে পাচ্ছেন দুটো নল সেট করা আছে। এটা আমি প্রথমে বাঁদিকের যে নলটা আছে এটা দেখাতে বলছি। বাঁদিকের নলটা হচ্ছে দীর্ঘ নল, এটা হচ্ছে দীর্ঘ নল ফানেল। এই দীর্ঘ নল ফানেল দিয়ে আমরা কি ঢালি? দীর্ঘ নল ফানেল দিয়ে আমরা লঘু H2SO4 ঢালি। আর এটা হচ্ছে একটা নির্গম নলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে। আমরা স্টুডেন্টদেরকে শিখিয়েছি কিভাবে একটা কাচদণ্ডকে বাঁকাতে হয় বা কাচের নলকে বাঁকাতে হয় বিভিন্ন অ্যাঙ্গেলে। তাহলে একটাই বেন্ড আছে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে আমার নির্গম নল। তাহলে দীর্ঘ নল ফানেল দিয়ে আমি H2SO4 ঢাললাম, লঘু H2SO4। এর মধ্যে আগেই নেওয়া আছে জিঙ্কের ছিবড়ে। তাহলে জিঙ্কের ছিবড়ের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। Zn প্লাস H2SO4 ইজ ইকুয়াল টু ZnSO4 প্লাস H2। সেই হাইড্রোজেন গ্যাস এই নল দিয়ে বেরোয়। এই মুখে যদি আমি একটা জ্বলন্ত পাটকাঠি ধরি, তাহলে দেখা যাবে পাটকাঠিটি নিভে গেল, কিন্তু গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকলো। তার মানে এই যে যন্ত্র, এই যন্ত্র থেকে উল্ফ বোতল থেকে আমরা তৈরি করতে পারলাম কি? উল্ফ বোতল থেকে আমরা তৈরি করতে পারলাম হাইড্রোজেন। তাহলে আমরা মোটামুটি ল্যাবরেটরির যা যা ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্টগুলো সম্বন্ধে আজকের ক্লাসে খুব ভালো করেই পরিচিত হলাম। আজ ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। হ্যাভ এ গ্রেট ডে।